ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বইয়ের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে জীবজগৎ, আজকে আমি তোমাদেরকে জীবজগৎ অধ্যায়ের প্রথম সৃজনশীলটির সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এবং তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে নতুন এসেছো, সুতরাং তোমাদেরকে বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় সে বিষয়টি দেখিয়ে দেব। তো চলো, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো শুরু করা যাক। সর্বপ্রথম তোমরা যদি লক্ষ্য করো সৃজনশীল 1 নম্বরের দিকে, তাহলে তোমরা পাশে একটি চিত্র পাবে যেখানে দুটি প্রাণীর ছবি দেওয়া আছে। অর্থাৎ এই জীব দুটিকে যদি আমরা নামকরণ করে বলতে চাই, তাহলে আমরা সবাই বলতে পারবো যে চিত্র এতে রয়েছে চিংড়ি মাছ এবং চিত্র বিতে রয়েছে ইলিশ মাছ। তো চলো দেখি এই জীবজগৎ অর্থাৎ পৃথিবীর সকল জীবদের নিয়ে যে জগৎ গড়ে উঠেছে, আমরা সেটাই জানি জীবজগৎ। তো এই জীবজগৎ অধ্যায় থেকে আমাদের এই 4টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটির কথা কি বলছে। প্রথমে বলছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে। তো চমৎকার এই প্রশ্নটির সমাধানটি নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছ। আমরা ছোট্ট করে দিয়ে দিব যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। এবং অবশ্যই আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যখনই আমরা কোনো সংজ্ঞা দেব, চেষ্টা করব সেখানে উদাহরণ হিসেবে বা যেমন হিসেবে তুমি কয়েকটি সেই মেরুদণ্ডী বা অমেরুদণ্ডী প্রাণীর নাম রাখা। এতে তোমার প্রতি স্যারের একটি পজিটিভ ধারণা তৈরি হবে। তো যেমন দিয়ে দেখো, আমি মানুষ, হাঁস, ছাগল ইত্যাদি দিয়েছি। তো এরপরে অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মশা, কেঁচো, জোঁক। তো এইভাবে আমরা অবশ্যই কোনো সংজ্ঞাকে লেখার ক্ষেত্রে অবশ্যই উদাহরণটা 2 থেকে 1টা উদাহরণ অবশ্যই তুমি দিয়ে দিবে। তাহলে সেক্ষেত্রে তুমি 1 মার্কের হয়তো বেশি পাবে না, কারণ ক নম্বর প্রশ্নের উত্তর 1, কিন্তু তোমার প্রতি স্যারের একটি পজিটিভ ধারণা তৈরি হবে। অর্থাৎ তুমি যে এই বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান রাখো মেরুদণ্ডী অমেরুদণ্ডী, সেটাই তার প্রমাণ হিসেবে সেখানে স্যারের মনের মধ্যে এই চিন্তাটা চলে আসে। এটা খুবই পজিটিভ একটা দিক। এবারে খ নম্বর প্রশ্নটির দিকে যদি খেয়াল করো, দেখতে পাবে বলছে কোনো ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন। তাহলে প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যে উভচর শ্রেণীর প্রাণী কারা, এই সংজ্ঞাটা দিয়ে দিতে হবে। তো তোমরা ইতিমধ্যে আশা করি উত্তরটি দেখতে পাচ্ছ। তো যে সকল প্রাণী জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে তাদেরকে উভচর শ্রেণীর প্রাণী বলে। আমরা জানি যে কোনো ব্যাঙ তার জীবনের কিছু সময় ডাঙায় থাকে এবং কিছু সময় পানিতে থাকে। অর্থাৎ জন্মের প্রথম দিকে সে কি থাকে পানিতে, পরবর্তীতে সে ডাঙায় থাকে। তো এরপরে কিছু বৈশিষ্ট্য দিয়েছি যে এদের ত্বকে লোম বা আইস বা পালক কিছুই থাকে না, 2 জোড়া পা থাকে, পায়ের আঙুলে কোনো নখ থাকে না। কোনো ব্যাঙের জীবনদশায় ব্যাঙাচি অবস্থায় ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এজন্য কোনো ব্যাঙকে উভচর প্রাণী বলা হয়। তো এইভাবেই আমরা খুব সুন্দরভাবে প্রশ্নটির উত্তর দিয়ে দিব। এরপরে আমরা যদি গ নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করি, অর্থাৎ একটি সৃজনশীলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ গ এবং ঘ নম্বর প্রশ্ন, যেখানে গ এর জন্য আমরা 3টি মার্ক এবং ঘ প্রশ্নের জন্য 4টি মার্ক পেয়ে থাকি। তো গ নম্বর প্রশ্নে বলছে এ ও বি চিত্রের প্রাণীর পার্থক্য লিখো। অর্থাৎ আমরা যে চিত্র এতে একটি প্রাণীকে পেয়েছি এবং চিত্র বিতে আরেকটি প্রাণীকে পেয়েছি, এই দুইটির মধ্যে পার্থক্য লিখতে হবে। তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আমরা যেটি করব সেটি হলো চিত্র এ এবং বিতে যেই প্রাণীটি রয়েছে তার পরিচয় দিয়ে দিব। তো পরিচয় বলতে কি, যে উদ্দীপকে চিত্র এ এর প্রাণীটি হলো চিংড়ি এবং চিত্র বি এর প্রাণীটি হলো ইলিশ মাছ। তো চিত্র এ চিংড়ি এবং চিত্র বি ইলিশের মধ্যে পার্থক্য হলো। এভাবে তোমরা পার্থক্য লেখার জন্য অবশ্যই ছক বা টেবিল ব্যবহার করতে হবে। কেউ যদি এটা রিডিং আকারে লেখো তাহলে সেটা খুব একটা কিন্তু ভালো হবে না, অর্থাৎ তোমরা সেক্ষেত্রে মার্ক কম পাওয়ার আশঙ্কা থেকেই যাবে।
পার্থক্য বলতে দুইটা শ্রেণীর প্রাণীর মধ্যে মিল অমিল অমিলগুলো তোমাকে দেখাতে হবে, কার থাকে কোনটা থাকে না। তো এক্ষেত্রে তোমাকে টেবিলই আনাটাই সবচেয়ে জরুরি, কেউ এর বাইরে কিন্তু দিবে না। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি টেবিলটি দিয়ে দিয়েছি, এবং চিত্র এ চিংড়ি প্রথম ছকের মধ্যে এবং পরের ছকে চিত্র বিতে ইলিশ মাছ রাখা হয়েছে। তো 1 নম্বরে চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী বলেছি, অপরদিকে ইলিশ মেরুদণ্ডী প্রাণী। 2 নম্বরে বলেছি চিংড়ির দেহে আইস বা কঙ্কাল থাকে না, যেহেতু অমেরুদণ্ডী প্রাণী তার কঙ্কাল থাকবে না, আর যেহেতু ইলিশ মেরুদণ্ডী প্রাণী তার মানে তার কঙ্কাল থাকে। অর্থাৎ আমরা মাছের কাঁটাটাকে বোঝাই কঙ্কাল বলতে। তো 3 নম্বরে চিংড়ির দেহে সন্ধিযুক্ত খণ্ড খণ্ড পা আছে, কিন্তু ইলিশের কি রয়েছে, পাখনা রয়েছে। তো এভাবে আমরা মোট 4টি এখানে দেখো পার্থক্য দিয়েছি। এভাবে আমরা প্রশ্নটা লিখলে সবচেয়ে ভালো মার্ক তুলতে পারবো। এরপরের ঘ নম্বর প্রশ্নটির দিকে যদি আমরা খেয়াল করি, এবং সবশেষ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বলছে আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করো। তাহলে চিত্রের বি প্রাণী উদ্দীপকে আমরা কি জানি, ইলিশ মাছ। তো এর তো অনেক প্রয়োজনীয়তা রয়েছে, কারণ আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, তাছাড়াও আমাদের ইলিশ মাছ বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় হয়। তো চলো কিভাবে এই সুন্দর প্রশ্নটির উত্তর দেওয়া যায়। তো ঘ নম্বর প্রশ্নের উত্তরে প্রথমে আমরা বলবো উদ্দীপকের উল্লেখিত বি প্রাণীটি হলো ইলিশ মাছ। আমাদের জীবনে মাছের প্রয়োজনীয়তা অপরিসীম, নিচে ব্যাখ্যা করা হলো। এখন তুমি এটা দুটি ভাবে ব্যাখ্যা করতে পারছো, এক হলো রিডিং আকারে ব্যাখ্যা করে দিতে পারছো, আর আরেকটি হলো আসলে কোন কোন ক্ষেত্রে মাছটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বা চিত্র বীর প্রাণীটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেইটা আমরা প্যারা আকারে তোমাকে কি করতে পারো, উল্লেখ করে দিতে পারো। সেক্ষেত্রে রিডিং আকারে স্যারের বুঝতে বেশি সুবিধা, নাকি এভাবে যদি তোমরা প্যারা করে লেখো তাহলে দেখবে স্যার খুব সহজে এক পলকে চোখের ফেলতেই তোমার প্রশ্নে বুঝে ফেলবে আসলে এই প্রশ্নটা কতটুকু মানসম্মতভাবে তুমি ব্যাখ্যা করেছো। তো 1 নম্বরে দেখো বলছে পুষ্টিগুণের উৎস হিসেবে। তো আমাদের দেহে বৃদ্ধি, দেহের সকল কার্যক্রম ঠিকভাবে চালানোর জন্য খাদ্যের 6টি উপাদানের মধ্যে একটি ভিটামিন রয়েছে, আমিষ রয়েছে, শর্করা, স্নেহ। তো আমিষ আমরা মাছ থেকে পেয়ে থাকি, ভিটামিন আমরা পেয়ে থাকি। তো এখান থেকে আমাদেরকে বুঝতে হবে পুষ্টিগুণ রয়েছে এই মাছটির। মাছ বা যে কোনো মাছই বলো, অর্থাৎ চিত্রর বি প্রাণীটির। 2 নম্বরে অর্থনৈতিক গুরুত্বের কথা যদি বলি, এটি আমাদের অনেক শ্রমিক, নিম্ন শ্রেণীর পেশাজীবীর মানুষের জন্য আয়ের একটি বড় উৎস। তো এইভাবে আমরা ব্যাখ্যা করব অর্থনৈতিক গুরুত্ব, এটি থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, দেশের অর্থনীতির ক্ষেত্রে বড় অবদান রাখে। 3 নম্বরে পরিবেশগত ভারসাম্য রক্ষা, 4 নম্বরে চিকিৎসা ও স্বাস্থ্য উপকারিতা। এইভাবে বলার পরে আমরা বলবো কি যে হ্যাঁ, যে উদ্দীপকের উল্লেখিত বি প্রাণীটি আমাদের জীবনে এর প্রয়োজনীয়তা অপরিসীম। তাহলে এভাবে আমরা যদি এই ঘ নম্বর প্রশ্নের উত্তরটি দিতে পারি, তাহলে আমাদের আশা করি এখান থেকে 4 মার্কে আমরা খুব ভালো একটা মার্ক তুলতে পারবো। তো আজকের মতো এ পর্যন্তই। সামনে ক্লাসে আমি তোমাদের জন্য এই দ্বিতীয় সৃজনশীলটির সমাধান নিয়ে হাজির হব, এবং এটি খুব শীঘ্রই। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।